দর্শক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাদেরকেও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি, এবং যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে গত বৃহস্পতিবার রাতে টেলিফোনে এই ইন্টারভিউ দেন শেখ হাসিনা। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে কিন্তু খোদ আওয়ামী লীগের ভেতরেই সংশয় রয়েছে। নেতাদের অনেকে বলতেছেন যে শেখ হাসিনা নিজে ফিরবেন কিনা। তার পাশাপাশি বড় প্রশ্ন হলো যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত কতজন নেতা কর্মী প্রস্তুত। আওয়ামী লীগের উপকমিটির সম্মানিত সদস্য জনাব রাশেক রহমান, স্বাগতম। কৃতজ্ঞতা জানবেন, আপনার কাছে কি তথ্য আছে? দর্শক জানতে চায় যে আসলেই তিনি ডিসেম্বরে ফিরবেন কিনা। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। নেত্রী যেটা বলেন সেটা করার চেষ্টা করেন, এবং আমি বিশ্বাস করতে চাই যে উনি যেহেতু বলেছেন ডিসেম্বরে তিনি ফিরে আসবেন, সেই ক্ষেত্রে তো ওনার ফিরে আসা দরকার, উনি যেহেতু বলেছেন। তবে আমার জায়গাটা একটু ভিন্ন, এভাবে যে উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার থেকেও বড় কথা তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। সবকিছুর থেকে বড় কথা হচ্ছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। সুতরাং তার প্রাণের বা তার জীবনের নিরাপত্তাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ইতিহাস তাকে বিচার করবে, বাংলাদেশের মানুষ তাকে বিচার করবে, লক্ষ কোটি মানুষ তাকে ভালোবাসে, এবং তিনি আওয়ামী লীগের মতো একটা স্বাধীনতার দল, তার সভানেত্রী। উদ্ভূত পরিস্থিতিতে উনি ডিসেম্বরে আসবেন কি আসবেন না, তার থেকে বড় কথা উনি নিরাপদ থাকবেন কিনা, তার নিরাপত্তার জায়গাটা কি হবে, সেটা নিয়ে আমি বেশি চিন্তা করি। কিন্তু ওনাকে ছোটবেলা থেকে সাধারণত যতটুকু দেখেছি যে উনি যেটা বলেন সেটা করার আপ্রাণ চেষ্টা করেন। এখন আমি এই জায়গাটা পর্যন্তই আছি। ওনার কথা বলার জায়গাটাকে তো আমি কোয়েশ্চেন করতে পারি না, কিন্তু মাঠে ভিন্ন পরিস্থিতি বিরাজমান। এই ব্যাপারগুলোকে হিসাবে নেওয়া দরকার বলে আমি মনে করছি। ধন্যবাদ। কিন্তু আপনার কি মনে হয় যে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, অথবা আপনি কি মনে করেন যে যদি শেখ হাসিনা দেশে ফিরে আসতেই চান তাহলে ডিসেম্বর কেন? ডিসেম্বর তো আরো 5-6 মাস বাকি। কেন তিনি এখনই আসতেছেন না, বা সেপ্টেম্বর নয় কেন, বা অক্টোবর নয় কেন, বা জানুয়ারি নয় কেন, কেন তিনি শুধু ডিসেম্বর মাসেই তিনি আসতে যাচ্ছেন? না, যারা রাজনীতি করেন তারা তো বোঝেন যে কোনো রাজনৈতিক মুভমেন্ট, এই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে ফিরবেন, এটাও তো একটা পলিটিক্যাল মুভমেন্ট, এটাও একটা রাজনৈতিক মুভমেন্ট, এবং এটার মোমেন্টাম বিল্ড করতে গেলে তো একটা সময় লাগে। আজকে এই মুহূর্তে যদি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে নির্ঘাত বিপর্যয়। সুতরাং একটা সময় নিয়েই তো আসতে হবে। হয়তোবা তিনি তার রাজনৈতিক উপদেষ্টা যারা আছেন তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে ডিসেম্বরের মধ্যেই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ জায়গায় একটা পলিটিক্যাল মোমেন্টাম তৈরি হবে, যেটা দিয়ে তিনি সদর্পে সগৌরবে বীরের বেশে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন। কিন্তু অনেকেই বলতেছেন যে সেই বাস্তবতা আসলে কতটুকু তৈরি হয়েছে। কারণ আপনি অবশ্যই আমার সঙ্গে একমত হবেন যে 5ই আগস্ট তিনি তো জীবনের নিরাপত্তার কারণে তো তিনি দেশ ছেড়েছেন, তাই না? এটা তো সত্য, নিরাপত্তার কারণেই, কারণ সেনাবাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, এই কারণে। তো এখন গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী গেল, এবং সেখানে বলা হলো যে সবাইকে আহ্বান জানানো হলো যে মিছিল করার জন্য, মিটিং করার জন্য। কিন্তু দেখা গেছে যে ওই দিন বিএনপি, জামাত, এনসিপি মিলে তারা যেরকম অ্যাকশন নিয়েছে, তারা দাঁড়াতেই পারেনি। এবং তারপরে কিন্তু আমরা আসলে ওইরকম ভাবে দেখিনি যে কোথাও অন্তত খন্ড খন্ড মিছিল করে ফেসবুকে দিতে আমরা দেখিনি, ইদানিং আমরা দেখতেছি না। তো এই কারণেই কি দলকে উজ্জীবিত করার জন্যই শেখ হাসিনা বলতেছেন যে ডিসেম্বর মাসে তিনি ফিরবেন? না, এখানে আরেকটা ইস্যু আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নভেম্বর 3 তারিখে মিড টার্ম ইলেকশন হবে, অর্থাৎ সেখানে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসম্যান যাদেরকে বলা হয় তাদের নির্বাচন আছে, এবং ইউএস সিনেটের নির্বাচন আছে। তো আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো একটা হিসাব নিকাশ আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক যে পট, সেই পটে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে নভেম্বর 3 তারিখে, এবং সেটাও হয়তো বা সহায়ক হবে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে
ফিরে আসার ক্ষেত্রে একটা আন্তর্জাতিক ব্লেসিং বলবো না, মানে একটা সুবাতাস বা আবহাওয়ার ব্যাপার থাকতে পারে, এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু আপনি ফিজিক্যাল আসপেক্টে যে কথাগুলো বলছেন, তার থেকে আমার কাছে আরো জরুরি বিষয় হচ্ছে আপনি যদি এভাবে বিশ্লেষণে যান যে 2024 সালের 7ই জানুয়ারি একটা সংসদ নির্বাচন হয়েছিল, সেই সংসদ নির্বাচনে আমি যদি ভুল না করে থাকি 224 জন আওয়ামী লীগের সরাসরি এমপি নির্বাচিত হয় এবং 11 জন নির্বাচিত হয় জাতীয় পার্টি থেকে, এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যারা বিদ্রোহী প্রার্থী, কিন্তু যাদেরকে আমরা স্বতন্ত্র প্রার্থী বলার চেষ্টা করি থাকি, এরকম নির্বাচিত হয় হচ্ছে আপনার 64 জন, অর্থাৎ 64 + 11 is 75। এই 75 জন আপনি ধরে নিতে পারেন আমাদেরই ছিল, এরা তো অন্য পক্ষে ছিল না, মানে পুরা সংসদটাই ছিল আওয়ামী লীগের, এবং তার সাথে আরো 50 জন সংরক্ষিত আসনের নারী সংসদ, তাই না? আপনি খেয়াল করবেন যে 2024 সালের 5ই আগস্টের পরে প্রায় 113 জন, আমার যদি সংখ্যায় ভুল না হয়, 113 জন সদস্য ওই সংসদের তারা জেলে বন্দী অবস্থায় আছেন। তার মানে 350 থেকে যদি আপনি 113 বাদ দিয়ে দেন, তাহলে আপনার থাকছে হচ্ছে 237, তাই না? তো 237 জন এমপি কোনো না কোনো ভাবে দেশ ছেড়ে পালিয়েছেন বা নিজেকে কোনো না কোনো ভাবে সুরক্ষিত অবস্থায় রেখেছেন। এখন এই যে 2 বছর প্রায় পার হয়ে গেল, এখন পর্যন্ত নির্বাচিত এমপি যারা 2024 সালের 7ই জানুয়ারিতে ছিলেন, তারা তাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামই খুলতে পারে নাই, ভার্চুয়াল জগতে অ্যাক্টিভ হতে পারে নাই। এখন এরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমি শুনি টেলিগ্রাম মিটিং এ অনেক বড় বড় কথা বলে, রক্ত দিয়ে দিব, জান দিয়ে দিব, একবার শুধু হুকুম দিবেন, দিয়া দেখবেন। আমি কনভিন্স না, কারণ আমি তো ব্যক্তি হিসেবে আমার নিজের একটা মতামতের জায়গা আছে। এদের চাপাবাজিতে আমি এখনো কনভিন্স না, এটা চাপাবাজি করতেছে। কারণ নিজে একটা সোশ্যাল মিডিয়ায় এসে একটা গঠনমূলক সমালোচনা মবক্রেসির বিরুদ্ধে করতে পারে না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই, অথবা ধরেন এই যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে অগণতান্ত্রিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করে রাখছে, সেই জায়গায় একটা প্রতিবাদ করা, বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 নাম্বার, সেই বাড়ি ভেঙে ফেলছে, মুক্তিযুদ্ধের যত আইকনিক স্ট্রাকচার সেগুলোর উপরে হামলা, কোনো ব্যাপারেই তো এদের ভার্চুয়াল কোনো উপস্থিতি নেই। গুটি কয়েক, আপনি যদি নেতৃস্থানীয় লোকের একটা তালিকা করেন, আপনি পাবেন খুব বেশি হলে 10 থেকে 15 জন। এর বেশি লোক কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভ না। আর অন্য যারা খুব অ্যাক্টিভ, এরা তো সব লাল্লু বাঞ্জু, 2 পয়সার মূল্য নাই বাংলাদেশে। আপনি মনে করেন 20 বছর আগে, 30 বছর আগে চলে গেছে অস্ট্রেলিয়া, ওখান থেকে বড় বড় কথা, 30 বছর আগে চলে গেছে আমেরিকা, ওখান থেকে বড়, এদের কোনো 2 পয়সার কোনো মূল্য নেই। হ্যাঁ, আমি তো তাদের সমর্থন ভালো, কিন্তু তারা তো ভোট দিতেও দেশে আসে না, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো ওইসব লোকেরটা আপনাকে আলাদা করতে হবে। তার মানে যারা সংসদ সদস্য ছিলেন তাদের মধ্যে 237 জনের ভিতরে খুব বেশি হলে আপনি 10 থেকে 15 জনকে পাবেন সোশ্যাল মিডিয়ায়, বাকিরা নাই। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ডেই যদি আপনি অবস্থান না নিতে পারেন, তাহলে ফিজিক্যালি আপনি নেত্রীকে কি সাপোর্ট দিবেন? এভাবে আমি জিনিসটাকে বিশ্লেষণ করি। এখন অনেকে আমার কথায় মন খারাপ করতে পারে, কিন্তু মন খারাপ করার জায়গা তো পার হয়ে এসেছে, কারণ এইসব চাটুকারের দলের কারণে তো আজকে আমরা দেশের বাইরে আমাদেরকে এখন এই অবস্থায় থাকতে হচ্ছে, এবং এইসব লোকদের কারণেই তো ধরেন আমি রাজনীতি করি, আমার জানা মতে আমি সরকারি কোনো কন্ট্রাক্ট, কোনো টেন্ডার সরকারি কোনো ব্যবসা করি নাই, এবং আওয়ামী লীগের কোনো মন্ত্রী খোদার ফজলে আইসা বলতে পারবে না যে গভর্নমেন্টের কোনো আনুকূল্য আমি ডাইরেক্টলি নিয়েছি। আমি ব্যবসা বাণিজ্য করেছি, প্রাইভেট সেক্টরে করেছি। অথচ এখন রাজনীতিবিদরা কোনো কথা বললে কমেন্ট লেখে ফেসবুকে যে তুই চোর, তুই দেশের টাকা, সবাই তো চোর না, সবাই তো টাকা পাচার করেনি, বাট 17 বছরে পলিটিশিয়ানদের ব্যাপারে দেশের মানুষের ভাবমূর্তি এমন হয়েছে যে আপনি যে ভালো কথাও বলেন যে নামাজ পড়ার আগে উজু করতে হবে, এটা বললেও লিখবে যে তুই চোর, তুই এত কথা বলস কেন, তুই টাকা পাচার করছিস, তুই এত কথা বলস কেন। দিস ইজ দ্য সিচুয়েশন। সো এটার কমপ্লিট রিভার্সাল হয়তো বা করা যায় না বাস্তবিকভাবে, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষ তো শান্তি চায়, ভালো রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ কিন্তু চায় না যে আওয়ামী লীগ রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যায়। বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, এবং যারা আওয়ামী লীগকে ভালোবাসে না কিন্তু দেশের স্বার্থ বুঝে, তারাও বোঝে যে এত বড় একটা দলকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাদ দিলে তো দেশের ভালো কিছু হয় না। সুতরাং যাদের কারণে আজকে এত বড় বিপর্যয়, সারাদিন শুধু চক্রান্তর গল্প করে এই দুষ্টু লোকগুলাকে যদি আমরা সাথে নিয়ে ফিরে আসার চেষ্টা করি,
হয়তোবা ক্ষণিকের জন্য আসতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত দেশটা তো থাকবে না। কারণ আপনি মনে করেন, আমি নাম বলতেছি না এখানে, বেসিক ব্যাংকের এক পরিচালক বেসিক ব্যাংকে আমাদের মা বোনরা বন্ধক যে রাখে লোন নেওয়ার জন্য, স্বর্ণালঙ্কার নিয়ে বিক্রি করে দিচ্ছে কোনো এরকম একটা লোক। এখন এই লোকটাকে যদি আপনি স্বপদে রেখে আবার ফিরে আসেন, এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? আমি ছোট উদাহরণ দিলাম। এটা কি মহিউদ্দিন খান আলমগীর নাকি? না না না, বেসিক ব্যাংকে তো আর মহিউদ্দিন খান আলমগীর, আমি বললাম যুবলীগের এক নেতা, আমার যুবলীগের এক নেতা। ও আচ্ছা। আমি নামে যাচ্ছি না, নামে যাবেন না। আমি জাস্ট বলতেছি যে যাদের কারণে তিলে তিলে বিপর্যয়ের দিকে আমরা এগিয়ে গেছি, শুধুমাত্র চক্রান্ত স্নাইপারের গুলি এগুলা বলে যদি আপনি বাস্তবতাকে অস্বীকার করেন, তা আপনি ফিরে আসার পরে এদেরকে নিয়ন্ত্রণ তো আপনি করতে পারবেন না। কারণ আপনি সক্ষমতায়, ক্ষমতায়, শক্তির চূড়ান্ত পর্যায়ে থাকার পরেও এই দুষ্ট লোকদেরকে নিয়ন্ত্রণ করা যায়নি, এটা বাস্তবতা। এখন আপনি যদি রিয়েলিটি না মেনে নেন আর এদেরকেই যদি আমরা পুনর্বাসন করার চেষ্টা করি, তাহলে তো কপালে খারাপই ছাড়ার কিছু নাই। জি, অবশ্যই। এবং এবং মানে আমরা অবশ্যই আরো বিষয় আলোচনা করব, কিন্তু সব সময় একটা হুমকি দিয়ে কথা বলা, যেমন মানে আপনি যেটা বলেছেন যে বিএনপি সমালোচনা, ইউনূস সরকার সমালোচনা, সমালোচনা করার অনেক ক্ষেত্র আছে, সমালোচনা করা গঠনমূলক সমালোচনা, কিন্তু এগুলো না করে শুধু হুমকি ধামকি। আমি আপনাকে একটা অডিও রেকর্ড শুনে আমি আপনাকে তারপরে আমরা শপথ নিয়েছি, রক্তের বদলে রক্ত চাই। আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চোখ খুঁজি। তাহলে এই যে একজন সাধারণ সম্পাদক হয়ে মানে এইভাবে বলেছেন, এটা কি আসলে একটা বিরোধী দলের সাধারণ সম্পাদকের টোন হতে পারে কিনা? ভাই, আমার রক্ত তো এখন পানি হয়ে গেছে বক্তব্য শোনার পরে। আমার নিজের একটা পডকাস্ট আছে, ওটার নাম কল রাশেক, আপনি জানেন কিনা জানি না। আমি তো সেখানে এই বক্তব্য নিয়ে কথা বলেছি। জি, আপনি বলেছেন, আমি শুনেছি। যে ওনাকে শপথ নিতে কে বলছে? উনি শপথ দিল কিসের, কোন ম্যান্ডেটের ভিত্তিতে? হ্যাঁ, আর রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ। ওনার শরীরে এখন কতটুকু রক্ত আছে এটা প্রশ্ন করা যেতে পারে। উনি তো নিজে বাথরুমে লুকায় থেকে ভারতে এসে আশ্রয় নিচ্ছেন। উনি যে শপথ নিচ্ছেন বা এই যে উনি এই যে উস্কানিমূলক কথা বলতেছেন, এটা ভিত্তি কি? উনি 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 এত নেতাকর্মীকে ভালোবাসে, এত কিছু, উনি তো রাজনৈতিক ভাষায় কথা বলবেন। এটা কি রাজনৈতিক ভাষা? এখন আমি তো বিপদে আছি, কারণ এখনো তো আমার আওয়ামী লীগের একটা সদস্য পদ আছে, কয়েকটা জায়গায় আছি, হয়তো আমাকে বৈশাখ করতে পারে, উনি তো সাধারণ সম্পাদক, অনেক ক্ষমতা আছে না। কিন্তু আমার এখন কি যায় আসে উনি আমার বৈশাখ করলে? আমি কি রক্তের বিনিময়ে রক্ত, চোখের বিনিময়ে চোখ চাই? না, আমি চাই কি, আমার বাড়ি আপনি পুরাই দিচ্ছেন, আমি এমন একটা দেশ চাই যেখানে মামলা হবে, পুলিশ তদন্ত করবে, ঠিক যারা যারা এই অন্যায় করছে তাদের বিচার হবে। আমি বিচার চাই। আমি তো কাউকে হত্যা করে আনন্দ পেতে চাই না। আমি আওয়ামী লীগ, আমি বঙ্গবন্ধুর দল করি, আমি তো সন্ত্রাসী নই। আমার ভিতরে রক্তের পিপাসা থাকবে কেন? হ্যাঁ, আমি প্রতিশোধ দিতে চাইতে পারি, সেটা ব্যক্তির জায়গা থেকে। কিন্তু সংগঠন যখন কথা বলবে, সংগঠন কি বলবে? সংগঠন বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে, যাদের উপরে আক্রমণ হয়েছে, অন্যায় অপরাধ সংগঠিত হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির অধীনে অপরাধ সংগঠিত হয়েছে, আমরা যদি কোনোদিন সুযোগ পাই, আমরা তাদেরকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করব এবং একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অন্যায়গুলোর বিচার হবে। এই ভাষায় আপনি কথা বলবেন। আপনি এখন জিজ্ঞেস করলে, সেদিন একজনকে জিজ্ঞেস করছে এই বক্তব্য দিয়ে, বলে এটা নাকি পলিটিক্যাল রেটরিক। আচ্ছা ভাই, পাশার চামড়া উঠাই ফেলতেছে, বলে পলিটিক্যাল রেটরিক। এটা কোনো কথা? আপনি যে এত এক্সপেরিমেন্ট করতেছেন, এত ট্রায়াল এন্ড এরর করছেন, এর করার কি সুযোগ আছে? একটা দেশের অস্তিত্ব নাই হয়ে যাচ্ছে কেন? আপনাকে বলি, একটা দেশে এত বড় রাজনৈতিক দল যদি সক্রিয় না থাকে, সেই দেশের অস্তিত্ব থাকতে পারে না। যেভাবে ডেমোক্রেসি চলতেছে, সেই দেশে গৃহযুদ্ধ হবেই। আইনের শাসন প্রতিষ্ঠিত না হইলে ওই দেশে গৃহযুদ্ধ ছাড়া অন্য কোনো বিকল্প নাই। সেই দেশে আপনি রাজনীতিটাকে কিভাবে ফিরাবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন, সেটার গঠনমূলক চিন্তা না কইরা তারস্বরে আমরা শপথ নিয়েছি। কে আপনাকে শপথ দিতে বলছে? আপনার শপথ আগে কই ছিল? এখন শপথ নিচ্ছেন কেন? তো এইটা হচ্ছে কি, মানে খুব দুঃখজনক। এটা আসলে আশা করা যায় না। তবে আমি এটা বুঝি যে আওয়ামী লীগ ফিরে যাবে, ফিরবেন অবশ্যই। নেত্রী শেখ হাসিনাও দেশে ফিরবেন অবশ্যই। কিন্তু দেশটা মনে হয় আমরা বাঁচাতে পারবো না, দেশটা হারিয়ে যাবে আসলে। এখানে অনেকেই বলতেছেন যে 2004 সালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল যেমন ট্রাম্প কার্ড খেলেছিলেন, 30 এপ্রিল তিনি বলেছিলেন যে বিএনপির পতন হবে, খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আমরা দেখলাম যে 2004 সালের 30 এপ্রিল কিছুই ঘটেনি। এরকম হয়তো নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য তিনি বলতেছেন, এরকম ঠিক না।
2004 সালের 30 এপ্রিল মরহুম শ্রদ্ধেয় আব্দুল জলিল চাচা যে কথা বলেছিলেন সেটাকে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার লোককে মোবিলাইজ করা হয়েছিল। এটা পত্রপত্রিকায় এসেছে এবং এই মোবিলাইজেশনের সাথে যারা জড়িত ছিলেন, যারা সরাসরি আওয়ামী লীগ হয়তো বা করেন না, সেই সব লোকজন ওই 30 এপ্রিলের দুদিন আগেই পুলিশ দ্বারা ধৃত, গ্রেপ্তার তাদেরকে করা হয়েছিল এবং এই ট্রাম্প কার্ডের যে আয়োজনটা সেটা ভেস্তে গিয়েছিল। আব্দুল জলিল চাচা কোনোদিন কোনো ভুয়া কথা বলেন নাই। আপনি আওয়ামী লীগের যে কোনো নেতা কর্মীর কাছে যাবেন, এ এমন একজন মানুষ ছিল যে রাত্রে 1টা-2টার সময় ফোন করলো ফোনটা ধরতো, কোনোদিন খারাপ ব্যবহার করতো না। তার কাছে কোনো লোক যায় কোনোদিন না পায় নাই, উনি করতে পারেন নাই কিন্তু চেষ্টা করছেন। না না তার মুখে ছিল না। হ্যাঁ, সম্ভ্রান্ত ঘরের মানুষ, কথাবার্তা চালচলন। কিন্তু এখন আসলে মানে এটা কি খুব আর্লি হয়ে যাচ্ছে কিনা যে ডিসেম্বর মাসটা? না, এটা শুনেন, আমি বলতে পারি না, কারণ কি আমি যেটা দেখেছি আপনাকে বললাম যে ভার্চুয়ালি আমরা প্রস্তুত না, তাহলে ফিজিক্যালি আমরা প্রস্তুত কোথা থেকে হলাম? তা তো অবশ্যই, কিন্তু ভার্চুয়াল আগে তো একটু স্ট্রং হয়েছে বলে আমার মনে হয়। মনে করে যে আপনি বুঝেন নাই ভার্চুয়াল বলতে কি বুঝাইছি। লাল্লু পাঞ্জুর ভার্চুয়াল চিল্লাচিল্লি দিয়ে কিছু দায় আসে না। না, জনাব নিজু মজুমদার আছেন, জনাব উমিপিএল আছেন এবং আরো অনেকেই তো আছেন, জনাব নাহিদ আছেন। না, ওনারা তো চেষ্টা করতেছেন, কিন্তু ওনারা তো 18 কোটি মানুষের কাছে একা করতে পারবেন না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি একটু ফিল করার চেষ্টা করেন। আপনি কথার কথা বলছি, ধরেন ফরিদপুরের একজন সংসদ সদস্য, উনি তো একটা গুরুত্বপূর্ণ জায়গার সংসদ সদস্য, ওনাকে আসতে হবে না, ফেস করতে হবে না, ওনার চেহারাটা তো দেখাইতে হবে তো। অমির রহমান পিয়াল অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করতেছে, আপনার সুশান্ত অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করতেছে, নিজুম মজুমদার সারাদিন রাত চেষ্টা করতেছে, এটা বাস্তব। কিন্তু ফরিদপুরের লোকের কাছে তাদের কথার আপিল কি? ইন জেনারেল আপনাকে ওরা মোটিভেট করতে পারছে, আমিও করতে পারছি হয়তো বা কম বেশি, কিন্তু আমার কথার মূল্য আমার পিতৃভূমিতে যত না মূল্যবান, আমার কথার মূল্য তো টেকনাফে অত মূল্যবান কিন্তু হওয়ার কথা না। জনাব রাশেক রহমান, আমি সেই ফরিদপুরের এমপির পক্ষ হয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে জনাব রাশেক রহমান সাহেব, আপনি বিদেশে আছেন, আপনি অনেক কথাই বলতে পারেন, আমরা দেশে আছি, আমাদের নিরাপত্তা নাই। মনে করেন যে আওয়ামী লীগ 30% থাকলেও বিএনপি জামাত মিলিয়ে বাকি 70%, আমরা রাস্তায় নামলে আমাদেরকে মারবে, আমাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে রাখবে, আমরা দেশে আছি, আমাদের কষ্টটা আপনি বোঝেন না বলে আপনি এগুলো বলতেছেন। না, আমি তো দেশে থাকা এমপি কে বলি নেই ফেস করতে, আমি তো এক্স্যাক্টলি জানি কোন এমপি কোন দেশে আছে। তাহলে বিদেশে থেকে আমি সোশ্যাল মিডিয়া ছাড়া কিভাবে ফেস করবো? হ্যাঁ, কেন করছেন না? আমি তো সেটাই বললাম যে বিদেশে আওয়ামী লীগের যে নেতা এবং এমপিরা আছে তারাই তো সোশ্যাল মিডিয়া ফেস করছে না, আর যারা করছে তাদের কোনো ওইভাবে গ্রহণযোগ্যতা নাই, মানে পলিটিশিয়ানদের ভিতরে করছে। হ্যাঁ, এখন ধরেন যিনি নমিনেশন বাণিজ্য কইরা বড় নেতা হয়েছে, উনি এখন সোশ্যাল মিডিয়া সারাদিন যত কথাই বলুক কেউ তো গায়ে লাগাবে না, কিন্তু ওনার জায়গায়ও তো একজন সলিড জনপ্রিয় আওয়ামী লীগের নেতা আছেন যিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারেন, কিন্তু তিনি কেন কথা বলছেন না এটা তাকে জিজ্ঞেস করতে হবে না? নিশ্চয়ই কোন একটা কারণে কথা বলছেন না। তার মানে কি, যে সেই কারণটা তো সাংগঠনিক এবং রাজনৈতিক হওয়ার কথা। তার মানে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তুতি আমার চোখে এখনো যথেষ্ট নয় নিরাপদে আসার ক্ষেত্রে। আসতে চাইলে তো আসতেই পারেন, প্লেনও তো লাগে না, বেনাপোল দিয়ে হেঁটে ঢুকে যেতে পারেন বাংলাদেশে, তাই না? না, সেক্ষেত্রেও সমস্যা আছে, এটা আমরা আলোচনা করবো। আপনি সমস্যা দেন, আমি আপনাকে যেটা বলছি বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আসতে চাইলে তো আপনি আসতে পারেন, কিন্তু যেহেতু আওয়ামী লীগের জন্য জননেত্রী শেখ হাসিনা অপরিহার্য, সেহেতু ওনার আসার সাথে ওনার নিরাপত্তার একটা সম্পর্ক আছে। সেই নিরাপত্তা শুধু সরকার দিবে না, সেই নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগেরও দল হিসেবে একটা দায়িত্বের জায়গা আছে। আওয়ামী লীগ যেহেতু পুলিশ নয়, সেনাবাহিনী নয়, তাই আওয়ামী লীগের সাংগঠনিক ভাবে ভার্চুয়াল এবং ফিজিক্যাল, অর্থাৎ ফেসবুক ইন্টারনেটের যে ভুবন সেখানে এবং বাস্তবতার যে ভুবন, উভয় জায়গায় উপস্থিতিটা শক্তিশালী করা দরকার। আমি আপনাকে যেটা বলছি যে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দরা সত্যিকার অর্থে দলটাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারে, তাদের অনেকেই ভার্চুয়ালি অ্যাক্টিভ নাই, তাহলে ফিজিক্যালি কি করছে? কিছুই করছে না, শুধু লিপ সার্ভিস দিচ্ছে। তারা টেলিগ্রামের মিটিং এ যাইয়ে বলে যে আপনি শুধু হুকুম দিবেন, দেখবেন আমরা কি করে ফেলি। তো হুকুম তো নেত্রী 2 বছর ধরে দিচ্ছেন, কেউ তো হুকুম তামিল করতে পারছেন না। যেটা হচ্ছে যে কিছু কিছু এমপি বা নেতা, তাদের টাকা পয়সা আছে, তারা জনে জনে টাকা দিয়ে কিছু ঝটিকা মিছিল টিছিল করতেছে। এখন যদি না মিছিলের নেতা দাঁড়াই গিয়া বলতে পারে যে এই আমি এখানে নৌকার জন্য দাঁড়াইছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর জন্য দাঁড়াইছি,
তুমি আমার ধরে নিয়ে গেলে ধরে নিয়ে যাও, ততক্ষণ পর্যন্ত তো ওই মিছিলের রেজাল্ট আপনি ঘরে তুলতে পারবেন না। আপনি যদি দৌড়াই দৌড়াই মিছিল করেন, এটা রেজাল্ট তো ঘরে তুলতে পারবেন না। আমি আপনাকে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে অন গ্রাউন্ডে পলিটিক্যাল জেনারেল বলতে যেটা বুঝায় সেটা তো আমাদের নাই, অ্যাক্টিভেটেড নাই। না, ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু আপনি যে বলেছেন যে শেখ হাসিনা আসতে চাইলে আসতে পারেন, এক্ষেত্রে আমি একটু মানে দ্বিমত করতে চাই শ্রদ্ধার সহিত। সেটা হচ্ছে যে একটা দেশের জাতিসংঘের আইন অনুযায়ী কিন্তু যে কোনো নাগরিককে দেশ গ্রহণ করতে বাধ্য, বা যদি বাস্তবতা দেখি আমরা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার পাসপোর্ট বাতিল করেছে কে? ইউনূস সরকার। এখন তার কাছে কোনো পাসপোর্ট নাই। এখন সে যদি আসতে চায় তাহলে তার দূতাবাস থেকে ট্রাভেল ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্ট যদি আপনার কে শিখাইছে এটা? আমি যতটুকু জানি আর কি। কিচ্ছু লাগবে না। কেন ওনার পাসপোর্ট লাগবে? না, পাসপোর্ট না, অবশ্য ট্রাভেল ডকুমেন্ট লাগবে তার। এত ট্রাভেল ডকুমেন্ট কে দিবি না? তুমি এত বড় বীর বাহাদুরের সরকার, এত তোমার শক্তি, এত ক্ষমতা, শেখ হাসিনা যদি আসতে চায় তা দিবে, তাহলে তো বুঝে যাবে কি শক্তি আছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কিন্তু এই আওয়ামী লীগ সরকার ট্রাভেল ডকুমেন্ট দেয়নি, জন্য তিনি 9 বছর শিলং থাকতে বাধ্য হয়েছেন। আর হ্যাঁ, সে ওই এক্স্যাক্টলি। তার মানে কি? এমনকি আপনি জানেন যে ব্রিটেনের নাগরিক শামীমা বেগমকে আইএস এর অভিযোগে কিন্তু তাকে দেশে আসতে দিচ্ছে না, ব্রিটেন সরকার দিচ্ছে না। শুনেন, আপনি বুঝতে পারেননি। তার মানে হচ্ছে শেখ হাসিনাকে ভয় পাইলেই তো আপনি ট্রাভেল পাস দিবেন না। না, এটা আমি অনুমান করতেছি, সরকার তো কিছু বলতেছে না, সরকার তো কিছু বলতেছে না। লাইনে আসছেন তো, কথাটা বলতে লাইনে না, আমি বলতে চাই আপনি যে বলছেন যে শেখ হাসিনা চাইলে আসতে পারে, আপনাকে লাইনে আনবো না, আমি বলতে চাচ্ছি না, সব ক্ষেত্রে আপনাকে আমি লাইনে আনবো, আপনি ধৈর্য ধরেন, আমি লাইনে আনতেছি, আপনাকে হেল্প করবো। শেখ হাসিনা দেশে ফিরতে চান, যদি বিএনপি সরকার, জামাতে ইসলামী তারা এত আত্মবিশ্বাসী হয় নিজের ব্যাপারে, তাইলে ওনাকে ট্রাভেল পাস দিবে। সেটা যখন তিনি আসতে চাবেন তখন দিচ্ছে কিনা দেখতে হবে, এক। আর 2 নাম্বার, ভারতে অবস্থান করে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে ট্রাভেল পাস ছাড়াও বেনাপোল দিয়া বা হাতিবান্ধা কোনো জায়গা দিয়ে কি ঢোকা যায় না? ঢোকা যায়, চাইলে, ফিজিক্যালি চাইলে ঢোকা যায়। সেটা শেখ হাসিনার মতো লোক না। না, আপনি কথাটা শেষ করতে দেননি আমাকে, কথা শেষ করতে দেন। তার মানে বঙ্গবন্ধুর কন্যা তো আর সেভাবে ঢুকবে না। তাহলে বঙ্গবন্ধুর কন্যা ফর্মালি বলবে আমি বাংলাদেশে যেতে চাই এত তারিখে। আপনার যদি বুকের পাটা থাকে, বুকে পানি থাকে, কলজায় পানি থাকে, আপনি ট্রাভেল পাস ইস্যু করবেন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তো কথা হচ্ছে যে এই যে বারবার আলাপ করা হচ্ছে না যে ডিসেম্বর উনি আসবেন কি আসবেন না, এটা তো ডিসেম্বর পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আপনাকে আমি বলেছি যে রাজনৈতিকভাবে ওনাকে বরণ করে নেওয়ার জন্য যা প্রস্তুতি প্রয়োজন, এখনো অনেক কাজ করা বাকি। জি, অবশ্যই আমরা দেখবো আসলে যে ডিসেম্বর মাস আসতে আসতে যে আসলে শেখ হাসিনা আসেন কিনা, অথবা তিনি আসতে চাইলেও তাকে ট্রাভেল পাস দেন কিনা। কিন্তু কোন দেশ চাইলে তার নিজের দেশের নাগরিককেও রিজেক্ট করতে পারে, অতীতে সেই উদাহরণও আছে। আপনি মধ্যবর্তী, কিন্তু রাজনৈতিক প্রস্তুতির কথা যেটা বললাম, আপাত দৃষ্টিতে যারা রাজনৈতিক প্রস্তুতির দায়িত্ব নিয়েছে তারা এই প্রস্তুতির কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন না। সেটা আমরা দেখবো। আপনি আমেরিকাতে মধ্যবর্তী নির্বাচনের কথা বলতেছিলেন, যে আপনি এও বলেছেন যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ হয়তো মধ্যবর্তী নির্বাচনের জন্য ওয়েট করতেছে যে আমেরিকান নেতৃত্বের কোনো একটা চেঞ্জ হয় কিনা। কিন্তু আমি আপনাকে যেটা বলি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে, যে জাতিসংঘের যে 1400 মানুষ নিহতের যে রিপোর্ট, সেটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু পশ্চিমারা আমার ধারণা বিশ্বাস করে। এবং একজন যখন ক্ষমতা ছেড়ে দেন বা ক্ষমতাচ্যুত শাসক, তাকে কিন্তু পশ্চিমারা সহজে গ্রহণ করেন না। এখন এই প্রেক্ষিতে আমেরিকাতে মধ্যবর্তী নির্বাচনে যদি কিছুটা পরিবর্তন হয়ও, সেই পরিবর্তনের ফসল শেখ হাসিনা আসলে গড়ে তুলতে পারবেন কি না। কারণ পশ্চিমাদের কিন্তু কোনো সিম্পিথি শেখ হাসিনার উপর দেখা যাচ্ছে না, যেটা এই নির্বাচনে আমরা দেখিনি বা তার পরবর্তীতেও দেখিনি। আপনি তো এখন একটি প্রখ্যাত টকশো সঞ্চালকের পাশাপাশি ছোটদের জ্যোতিষীও হয়ে গেছেন। আপনার নভেম্বরের 3 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ধরে কারা কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হবে, কারা নাম ধরে সিনেটর হিসেবে নির্বাচিত হবে, এটা না জানা পর্যন্ত তো ওনার কথা কে কতটুকু শুনবে বা সহযোগিতা করবে বা করবে না, এটা বলা কঠিন। আমি ইতিহাস সাক্ষী আর কি, যে করলেও এত দ্রুত না, হয়তো ইতিহাস তো সাক্ষী বটে। যেমন নরেন্দ্র মোদীকে মেনে নিতে বাধ্য হয়েছে। আমি তো ইতিহাসকে ডিফাই করছি না, আমি ইতিহাসকে ডিফাই করছি না। নরেন্দ্র মোদী
ওয়াজ এ নিষিদ্ধ ব্যক্তি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কিন্তু ডেমোক্রেসির প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওভারওয়েলমিং তার যে ভিক্টরি, গণতান্ত্রিক যে বিজয়, মানুষের যে সমর্থন, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে এবং ভূ রাজনৈতিক বাস্তবতা বাধ্য করেছে তাকে গ্রহণ করতে। এবং এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যদিও ভারতকে 12টা বাজাইতেছে, ক্ষতি করতেছে, কিন্তু এখনো বলে মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ভেরি গুড ফ্রেন্ড নরেন্দ্র মোদী, হ্যাঁ বলে। তো ঠিক আছে, সেটা তাদের জায়গায় তারা বলুক। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপাত দৃষ্টিতে বিদেশ নির্ভর যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা খুব বেশি এগোতে পারি নাই। তবে আওয়ামী লীগের কিছু দায়িত্বশীল নেতারা আমি দেখেছি, তারা টকশোতে এসে বলেন যে অনেক কাজ হচ্ছে, পর্দার আড়ালে অনেক কাজ হচ্ছে, আপনারা অচিরেই দেখতে পারবেন। তো আমি অচিরেই দেখতে চাই, কারণ আমিও তো দেশে ফিরে যেতে চাই, এবং দেশে ফিরে যাওয়ার থেকে বড় কথা আমি চাই যে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হোক। কারণ এই দলকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ক্ষমতায় যাওয়ার থেকেও বাংলাদেশের দুঃখী অসহায় মানুষের একটা প্রতিবাদী কণ্ঠস্বর হচ্ছে আওয়ামী লীগ। সেটা দেশের মাঝে সরব থাকাটা খুব জরুরি। কারণ বঙ্গবন্ধু আর যাই হোক সারাদিন ক্ষমতা করেন নাই। তিনি কাউকে টিআর কাবি খাও দেন নাই, তিনি কাউকে চাকরি বাকরিও দেন নাই, কাউকে উনি বিদ্যুতের পোলও দেন নাই, বা কারো বাড়িতে বাতি জ্বালাই দেন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে একটা স্বাধীন হওয়ার যে একটা অপার সুন্দর স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়িত হলে একজন বাঙালি নিজের মতো করেই নিজের স্বপ্নের জীবনকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে বলে একটা ক্ষেত্র তৈরি হয়, সেই স্বপ্নে বিশ্বাস করাতে পেরেছিলেন। তো সেই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বুননের মহানায়কের দলই তো হচ্ছে আওয়ামী লীগ। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ আজ ক্ষমতায় যাবে কি যাবে না, কালকে যাবে কি যাবে না, পরশু যাবে কি যাবে না, তার থেকেও বড় কথা, স্বপ্ন যদি বাঙালি বুনতে না পারে, আর তার বোনা স্বপ্নের পাশে যদি অতন্দ্র প্রহরীর মতো কেউ দাঁড়ায় থাকতে না পারে, তাহলে তো দেশটা চলে না, মানুষ এগোতে পারে না। ওই অতন্দ্র প্রহরীর নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমার জায়গাটা ওটা। হ্যাঁ, আমি জানি যে গত 17 বছরে অনেক লোক নিজের স্বার্থ হাসিল করেছে। আমাকে খারাপ ভাবে বলতে হয় যে বঙ্গবন্ধু কন্যা কেন ডিসেম্বর মাসে আগে বাংলাদেশে যাবে? ওনারে ব্যবহার করে যারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, ওনাকে ব্যবহার করে যারা নমিনেশন বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা, তারা আগে যায় না কেন? এত বড় বাঘের বাচ্চা তো যায় না কেন তারা আগে? যারা 17 বছর কুড়ে খেয়ে আজকে বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, সামাজিক নিরাপত্তার বলয় সৃষ্টি করেছে, যার অধীনে 3 কোটি 4 কোটি লোক একটা সুরক্ষার জায়গা পেয়েছিল। হ্যাঁ, তো উনি তো কাজ অনেক করছেন। তো যারা তাকে দিয়ে তার সংসার চালাইলো, পরিবার চালাইলো, ফুইলাফাই বা মোটা সোটা হইলো, তারা আগে যায় না কেন? যাদের তালিকা করে বলতে পারি যে আপনি এই সুবিধা নিয়েছেন নেত্রীর কাছ থেকে, why don't they go back? আপনি ওই প্রশ্নগুলো করেন না কেন? শেখ হাসিনা ডিসেম্বরে যাবে কি যাবে না, এটা কেন প্রথম প্রশ্ন হবে? আপনি বাংলাদেশের একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে এই প্রশ্ন করেন না কেন যে তুমি দুধ তো আইলা, দুধ খাইলা, তো বেটা তুমি যাও না কেন দেশে? যাও, এত বড় বড় কথা বলো, এখানে এসে শপথ নিতেছো, এখানে শপথ পড়াইয়া দিতেছো অন্যদেরকে, এখানে রক্ত দিয়ে দিতেছো, এখানে তুমি চোখ উঠাই ফেলাইতেছো। তো why don't you go back home? Why don't you go back to বাংলাদেশ? আমি কি কথাটা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন কিনা? আমি তো সদর্পে এখানে আপনার ক্যামেরার সামনে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার ছিল, সেই সরকারের নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আপনার প্রোগ্রামে আমার সামনে এসে বলতে বলেন যে সরকারি ভাবে উনি আমাকে কি ব্যবসা, কি বাণিজ্য, কি সুবিধা দিচ্ছেন। ইম্পসিবল, বলতে পারবে না। কিন্তু যাদের ব্যাপারে বলা যাবে, তারা কেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আগে বাংলাদেশে যাবে না? তারা কেন সবার আগে সোশ্যাল মিডিয়াতে তাদের চেহারা দেখাবে না? নিজু মজুমদার কয় টাকা ইনকাম করছে শেখ হাসিনাকে দিয়ে? অমির রহমান পিয়াল কয় টাকা ইনকাম করছে? সুশান্ত কয় টাকা ইনকাম করছে শেখ হাসিনাকে দিয়া? তাহলে ওই 3 জন শুধু কথা বলবে কেন? যারা টাকা কামাইছে, দাঁড়ান আমার কথা শেষ করতে দেন, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই মাঝে মাঝে দেখলে। যারা টাকা কামাইছে তারা কোথায়? Where are those brigands? I want to know. এবং আপনি গণমাধ্যম একজন ব্যক্তিত্ব, আপনার মতো আরো অনেক আছে, আপনারা তাদেরকে প্রশ্ন করেন না কেন যে আপনি এইসব বড় বড় কথা বলতেছেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি দুর্নীতি করেন বা না করেন, আপনার সম্বন্ধে দুর্নীতির অভিযোগ আছে, আনুষ্ঠানিক অভিযোগ আছে। হ্যাঁ, আমি বুঝলাম লন্ডন শহরে আপনি খাইতে পারেন না, ভিক্ষা করতেছেন। বুঝলাম আমেরিকা খাইতে পারেন না, ভিক্ষা করতেছেন। বুঝলাম ইন্ডিয়া খাইতে পারেন না, ভিক্ষা করতেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার তো আপনাকে সম্মান দিচ্ছে, আপনি দেশে যান না কেন? আপনি তো স্টেক হোল্ডার ছিলেন ওই সরকারে, আপনি যান না কেন আগে? আপনি যে আপনার নেত্রীর পদ পরিষ্কার করেন না কেন? জিজ্ঞেস করেন আপনি তো আওয়ামী লীগের সার্ফেসে যাদেরকে দেখতেছেন, তারা কেউ শেখ হাসিনাকে দিয়ে একটা টাকা আয় করেনি। তারা শেখ হাসিনাকে ভালোবেসে করতেছে।
সুশান্ত আমার বিরুদ্ধে লিখেছিল, কিন্তু সুশান্তর ব্যাপারে আমার কোনো রাগ নাই, কারণ আমি বিশ্লেষণ করে দেখছি ও তো কিছু পায় নাই, সে নিঃস্বার্থ ভাবেই করে যাচ্ছে। ভুল হোক ঠিক হোক। অমির রহমান পিয়াল তারাও বোধহয় আমার সম্বন্ধে কিছু বলছিল, কারণ আমি একটু কথা একটু অন্যভাবে বলি, হয়তো বুঝতে ভুল করছিল, আমি জানি না, আমরা তো সব সহযোদ্ধা, হ্যাঁ, এক একজন একেবারে যুদ্ধ। সে নেত্রীর কাছে কি পাইছে ভাই, বাট করে যাচ্ছে, হ্যাঁ, নিজের পকেটের পয়সা খরচ করে নিজের খাইয়া ওই যে কি বনের মশতারে করতেছে। নিজম মজুমদার কি করছে, কয় টাকা ইনকাম করছে, কিছুই করেনি, কিন্তু আওয়ামী লীগের জন্য নেতৃত্ব করতেছে। কিন্তু আমি আপনার আজকে অনুষ্ঠানে আরো বেশি করে আসছে এই কারণে যে সবাই শুধু পাইছেন শেখ হাসিনারে, শেখ হাসিনা ডিসেম্বরে যাইবে কিনা, কিন্তু শেখ হাসিনারে দিয়া যারা ফুইলা পাইবা মোটা সোটা হইলো, যাদেরকে উনি আজকে আহ্বান জানাচ্ছে ওরাও দেশে যাবে, তারা আগে যায় না কেন? প্রশ্ন করেন, প্রশ্ন করা প্রয়োজন। আপনি ইংল্যান্ডে আছেন, হ্যাঁ, আপনি আইরিশ রিপাবলিকান আর্মির নাম শুনছেন না? আইআরএ শিনফেন। আইআরএ হচ্ছে সশস্ত্র যে সংগঠন, আর তার পলিটিক্যাল সংগঠনের নাম হচ্ছে শিনফেইন, কারেক্ট? জি। তাহলে 1980-র দশকে যখন আইআরএর তাণ্ডব একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গেল, তখন এই শিনফেইন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত নিউ ইয়র্ক শহর, শিকাগো শহরে যারা আইরিশ লোকজন ছিল তাদের সাথে প্রকাশ্যে লবি করা, দেন দরবার করা, কংগ্রেসম্যান সিনেটরদের সাথে দেখা করা করে নাই? তো আপনি আমার দলের পররাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন না কেন অনুষ্ঠানে ডেকে, একটা তালিকা দেন তো, কয়জন কংগ্রেসম্যান সিনেটরের সাথে দেখা করছেন, কয়টা রাষ্ট্রপতির সাথে দেখা করছেন, কয়টা প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন, কয়টা পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন? একটা নাম বলতে পারবেন আপনাকে। দলে একটা ডাক্তার আছে ডক্টর হাবিবে মিল্লাত, এমপিও হইতে পারেন, নমিনেশন পায় নাই, সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ছিল, কিক মেরে আউট করে দিছে, সে তাও গিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নেত্রীর কথা বলছে, শেখ হাসিনার কথা বলছে, আওয়ামী লীগের কথা বলছে। আমার দলের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হ্যাঁ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, হ্যাঁ, তাঁতি লীগও আছে, মৎস্য লীগ, সবার উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সে কথা বলতে পারছে। তো ওই ডাক্তার সাহেবের কি এটা কাজ নাকি? কাজটা যা সে পারছে, অথচ এখনো তার পিছনে লেগে আছে ওর 12টা বাজার, এই চলতেছে। প্রতিযোগিতার জায়গায় যদি আক্রমণটা হয়ে যায় চল, তাহলে তো বিপদ। কম্পিটিশন এন্ড অ্যাটাক দুটোর ভিতরে একটা ফাইন লাইন, একটা সূক্ষ্ম দাগ আছে। ফুটবল খেলতে গেলে প্রতিযোগিতা হবে, বল নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি ঠিক করে বসেন যে আমি লাগতাম তোমারে, বল পরে, ফুটবলের জার্সি পরা আছে, ফুটবলে বুট পরা আছে, গোল পোস্ট আছে, ফুটবলে মাঠ আছে, কিন্তু সেটা প্রতিযোগিতা হলো না, সেটা হয়ে গেল আক্রমণ। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ব্যাপারগুলো যদি রিভিউ না করে সামনের দিনে সমূহ বিপদ আছে। গত 3 দিন আগে একটা টেলিগ্রাম প্রোগ্রাম দেখলাম, আমাকে সবাই সব খবর পাঠায়, খোদার ফজলে সার্টিফাইড শিবিরের লোক নেত্রীর প্রোগ্রামের ভিতরে ঢুকে বসে আছে। এখন নেত্রী তো ভারত সরকারের কাছ থেকে একটা বিশেষ নিরাপত্তা পাচ্ছে, ঠিক আছে, এটা তো দিতেই হবে, উনি তো পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে টেলিগ্রামের মধ্যে দুনিয়ার সব ছবি আর নাম ওই শিবিরের ছেলেটা জোগাড় করলো, ওই লোকগুলার নিরাপত্তা কে দেয়? কিন্তু এই টেলিগ্রামের প্রোগ্রাম কে অর্গানাইজ করছে? যারা করছে ওই আগেও 2 নম্বরই করতো, মাল খাইতো, এখনো তাই করতেছে। মানে মানুষ তো বিপদে পড়লে একটু পরিবর্তন হয়, 2 পয়সার কোনো পরিবর্তন হয়নি। এখন মাননীয় নেত্রীকে মানুষের সত্য কথা বলে কিনা আমি জানি না, সারাদিন তেল মারে, সারাদিন তেল মারে, তেল মারলে আপনি তো অন্ধ হয়ে যাবেন, আপনি সঠিক সিদ্ধান্ত চাইলেও তো নিতে পারবেন না, এটা বাস্তবতা। কিন্তু আজ অবধি আমি জানি না ভিতরে কি হয়, আজ অবধি শুনি নাই যে কোনো লোক ওনার পা ধরে বলছে যে নেত্রী এই কাজটা করবেন, এটা ভুল হচ্ছে। এটা বলার মতো সাহস বা ইচ্ছা কারণ নাই, কারণ ওদের চিন্তা হইলো যে শেখ হাসিনা জাদু করে দিবে, আওয়ামী লীগ ফিরে যাবে, আওয়ামী লীগ সরকার গঠন করার আগে নির্বাচন হবে, আমি একটা এমপি নমিনেশন নেত্রীর কাছ থেকে নিব, কোনোভাবে একটা সিস্টেম কইরা 2018-24 সালের মতো আমি এমপি হয়ে যাব, একটু খারাপ ভাষা বলে মাল খাবো, এই ধান্দায় আছে। শেখ হাসিনা যাচ্ছে বাংলাদেশ বাঁচাইতে, আওয়ামী লীগ বাঁচাইতে, আর এরা চিন্তা করতেছে যে নেতৃত্ব আছে, আর অসুবিধা নেই, উনি জাদু করবে, আমরা যাব, আমরা এমপি হবো 100 বছরের জন্য, আর মাল খাবো। এই শেখ হাসিনা ক্ষমা চাইবেন কিনা, অনেকে বলতেছেন যে তিনি দেশে ফিরার আগে একবার বলবেন যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাই, বাট না, উনি তো জনগণের উপরে বিষয়টি ছেড়ে দেন, এরকম কিছু একটা বলবেন দেশে আসার আগে তিনি, এরকম একটা কথাবার্তা আছে। উনি তো রয়টারের সাক্ষাৎকারে বলছেন যে একটা দল, একটা সরকার অনেকদিন ধরে থাকলে সেই সরকারের তো ভুল ত্রুটি হতে পারে, এটা তো উনি বলেছেন, এটা তো উনি অস্বীকার করছেন না।
কিন্তু আবার এটাও ঠিক যে ভুল ত্রুটি এবং ফৌজদারি অপরাধ দুটো এক না। না না, সেটা সেটা শুনেন, উনি বলবে কি বলবে না সেটা একান্তই ওনার সিদ্ধান্ত, আমি ওনাকে সিদ্ধান্ত শিখিয়ে দিতে পারি না। আমি শুধু আপনাকে যেটা বলছি যে ওনাকে ওনার সামনে খোলা মনে কোনটা সঠিক নয়, পারিষদ বর্গ যারা উপদেশ দিবেন তারা কি কথা বলেন কিনা। আমি আমি শেখ হাসিনা তো আমাকে একদম ছোট দেখছেন, আমি অত মানে বাংলাদেশের সংস্কৃতি থেকে বেয়াদবি, আমি তো ওই জায়গায় যেতে চাচ্ছি না, ওনারা আমি শিখাইতে চাই না। আমার দাবিটা একটু নিচের লেভেলে। আমার দাবিটা হচ্ছে আপনারা কি নেত্রীকে বলেন কি করা উচিত? আপনারা কি নেত্রীকে সত্যটা বলেন? আপনি আপনি 5ই আগস্টের আগে আপনার একটা গ্রুপিং ছিল, আপনি পুরা দেশটারে ভাগ করে ফেলছেন একটা গ্রুপিং করে। আপনি কি 5ই আগস্টের পরে এই গ্রুপিংটাকে লাঘব করে দিয়ে নেত্রীর সামনে একটা ঐক্যবদ্ধ জায়গা দেওয়ার চেষ্টা করছেন, নাকি তলে তলে আপনি আপনার দুষ্টামি করে যাচ্ছেন? আপনি আমার কথা বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত দিচ্ছি? জি। তো যদি আপনি ওই দুষ্টামি চালাই যেতে থাকেন আর নেত্রী যদি অন্ধকারে থাকে, তাহলে তো আমি তো আবার বলছি দেশে আসলেও যা, দেশে না আসলেও তা। কারণ আমাদের আমাদের মানে আমার মতো গুটি কয়েক, খুব বেশি হয়তো হবে না, আমাদের অন্তিম লক্ষ্য বাংলাদেশটাকে রক্ষা করা। আওয়ামী লীগটা ভালো হলে, আওয়ামী লীগটা শক্তিশালী হলে, আওয়ামী লীগটা পুনরুজ্জীবিত হলে তো বাংলাদেশের ভালো। একইভাবে বিএনপি যদি বুঝে যে জামাত শিবিরকে বিশ্বাস করা যায় না, বিএনপি যদি বুঝে যে জামাত শিবিরের উত্থান মানে বিএনপির যে মূল পুঁজি মুক্তিযুদ্ধ, অর্থাৎ মেজর জেনারেল জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা বা তারা যেটা বলে সেই পুঁজিটা যে দুর্বল হয়ে যায় বা হারিয়ে যায়, হ্যাঁ, বা ম্লান হয়ে যায়, তাহলে বাংলাদেশের ভালো। এখন উভয় পক্ষের ভালো এবং সঠিক কাজটা বুঝে একটা রিকনসিলিয়েশনের জায়গায় আসতে হবে। এটা না হলে বাংলাদেশকে আমরা হারাবো। পতাকা থাকবে, বাংলাদেশ থাকবে, কিন্তু বাংলাদেশ বসবাসযোগ্য হবে না। এটা রিয়ালিটি। তবে আমি যতটুকু বুঝি যে জামাত বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিং এটা এত সহজে নষ্ট হবে না। 29 বছরের একসঙ্গে পথ চলা তো। আমি কারোর সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হবে কিনা ওই জায়গা পর্যন্ত যাচ্ছি না, আমি একটা উপলব্ধির কথা বলতে চাচ্ছি। জি, নিন্দুকেরা বলে যে এটা ভারতের ষড়যন্ত্র। এতদিন ধরে শেখ হাসিনাকে কথা বলতে দিল না, এখন শেখ হাসিনা 1 ঘন্টা ধরে একদম রয়টার্সের সঙ্গে টেলিফোন ইন্টারভিউ দিল। তারেক রহমানের চীন সফরের কারণে ভারত রাগান্বিত হয়ে মানে সরকারকে শিক্ষা দেওয়ার জন্য আসলে শেখ হাসিনাকে দিয়ে এগুলো ভারত করাচ্ছে। আপনার মতামত জানতে চাই। হতে পারে, হতে পারে, হতে পারে। আসলে আন্তর্জাতিক রাজনীতি বড়ই জটিল নাকি? মানে দিনের শেষে আমি আপনার কাছে কয়েকটা প্রেক্ষিত দিই। আমরা কথায় কথায় বলি না যে 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল। না ছিল, কিন্তু এটা প্রেক্ষিত আছে। আপনি জানবেন যে 1945 সালের তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই নিউক্লিয়ার ওয়েপনকে কেন্দ্র করে পৃথিবীতে একটা নয়া যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের নাম ছিল হচ্ছে কোল্ড ওয়ার, যাকে বাংলায় আমরা বলি স্নায়ু যুদ্ধ। এবং এই যুদ্ধের দুটি পক্ষ ছিল, একটা ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর একটা ছিল ইউনাইটেড সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর। এখন 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান হলো এবং 1947 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হলো, তখন স্বাভাবিকভাবেই এই দুটি দেশ আর অন্য জায়গায় যা করার চেষ্টা ছিল সেই একই চেষ্টা দক্ষিণ এশিয়াতেও ছিল। সেই চেষ্টার কারণে পাকিস্তান চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে, আর ভারত চলে গেছে ইউএসএসআর এর মিত্র হিসাবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 1970 সালে বাংলাদেশ যে বাংলাদেশ হবে, এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র জানতো না? 1971 সালেও মার্কিন যুক্তরাষ্ট্রের লেন্স বা চশমায় সে দেখছে পাকিস্তানের ভিতরে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের গন্ডগোল। এখন অবশ্যই এটা অমানবিক, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি যদি আশা করেন যে 1971 সালে সে ইউএসএসআর এর যে মিত্র ভারত তাকেও তার মিত্র বানায় নিবে, এটা তো যৌক্তিক অভিলাষ হলো না, এটা যৌক্তিক আকাঙ্ক্ষা হলো না। আপনি যেটা ফিল করতে পারেন কেন এই কথাগুলো বলছি। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু সরকার তার পূর্ববর্তী যে অবস্থান, পাকিস্তানের মিত্রতা, সেটার বাইরে যেতে পারে নাই। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের 16ই ডিসেম্বরের বিজয় দিবসের পরে আপনি সার্চ করে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্যশস্য দিয়েছে। এখন এই যে PL-480 বন্ধ করে দিয়ে দুর্ভিক্ষ হইল বাংলাদেশে, কেন হলো? কারণ
মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে নাই যে বঙ্গবন্ধু কিউবার সাথে বা সোভিয়েত ব্লকের দেশগুলোর সাথে তার সখ্যতা এবং সেখানে পাট রপ্তানি করতেছেন, ব্যাপার করতেছেন। আমি কথাগুলো কেন বললাম? আমি কথাগুলো এই কারণে বললাম যে পার্টি টু বি ডিসাইডেড হু ইজ অন ইউর সাইড 2026 সালে দাঁড়িয়ে এত সরলীকরণ করার কোনো সুযোগ নাই। যে আপনার বন্ধু হইতে চায়, আপনার দেশের বন্ধু হইতে চায়, তাকে জোর করে শত্রু বানায়েন না। একটা প্রেক্ষিত খুঁজে বের করেন তাকে সাথে নিয়ে কাজ করার। এটাকে যদি সহজ একটা শব্দে বলা হয় তাহলে বাংলা শব্দটা ভালো না, সমঝোতা সুন্দর শব্দ, কিন্তু এই ক্ষেত্রে না। এটা শব্দটা সঠিক শব্দ হচ্ছে রিকনসিলিয়েশন। এখন আওয়ামী লীগের মালিক তো আমি না, জননেত্রী শেখ হাসিনা মালিক। বিএনপির মালিক তো আপনি না, এটার মালিক এখন তারেক জিয়া সাহেব। মালিক বলেই বলতেছে, কারণ এখানে তার আপনার আমার কথায় তো আর কিছু হবে না, ওনারা যা ভালো বুঝবে তাই হবে। তাহলে ওনারা রিকনসাইল করবেন কিনা, বা আসলে তাদের বন্ধু কে আর আসলে কে তাদের মিত্র, আর কে সুযোগ পাইলে চোখ পাল্টে দিতে পারে, এগুলো বিচার করে তো তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। না, এক্ষেত্রে একটা প্রশ্ন আমি করতে পারি। আপনি যে বললেন যে শত্রু মিত্র, কিন্তু এই মিত্রটা পাওয়া একটু কঠিন হবে কিনা। যদি উদাহরণ দেই যে 1981 সালের 17 মে তিনি কিন্তু একটা সমঝোতা করিয়ে এসেছিলেন, মানে বিদেশি বিভিন্ন রাষ্ট্র হেল্প করেছিল, জিয়াউর রহমানের আমলে তিনি এসেছিলেন। আবার দেখা গেছে যে 2007 সালে তিনি হিথ্রো বিমানবন্দরে তিনি উঠলেন আব্দুস সোবহান গোলাপকে নিয়ে, সেখানে ফখরুদ্দিন সরকার তাকে বিপজ্জনক ব্যক্তি বলে আখ্যায়িত করলো, বিমান থেকে নামিয়ে দিল। সেখানেও তিনি ভারতের সহায়তা আবার ফিরলেন। তো এরকম একটা সহায়তা কিন্তু প্রয়োজন আছে, কিন্তু বর্তমানে কি আসলে সেই সুযোগ আছে কিনা যে আসলে একটা আন্তর্জাতিক জনমত গঠন করে তিনি আসবেন, এরকম কোন একটা পথ তো আমি দেখতেছি না, আপনি দেখছেন কিনা? বঙ্গবন্ধুকে হত্যা করেছে বঙ্গবন্ধুর একেবারে কাছের মানুষ, ওকে। মেজর জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করেছে একেবারে মেজর জেনারেল জিয়াউর রহমানের কাছের মানুষরা, মঞ্জুর সাহেব, জি, ওকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্টে দিল্লি পাঠাই দিয়েছে ওনার সবচেয়ে ঘনিষ্ঠ লোকরা। তারেক জিয়াকে পিটাইয়া কোমর ভাঙ্গা জেলে নিছে ওনার সবচেয়ে ঘনিষ্ঠ লোকরা, মাসুদ সাহেব। তার মানে ইংরেজিতে একটা কথা আছে, রিলেটিভস আর নো গুড, রিলেটিভস আর গুড ফর অনলি বারিয়াল এন্ড ফিউনারাল। কথাটা বুঝলেন? আত্মীয় স্বজন কোনো কাজের না, তারা শুধু ভালো কবর দেওয়া আর জানাজা বা ফিউনারালের বাংলা কি, শেষকৃত্য করার জন্য। বুঝেছেন আমি কি বলছি? এই যে একটা কথা, এত বড় কথা আমি বলে ফেললাম, রাশেদ রহমানের খবর আছে আগামী দিনে। কারণ যারা কাছের লোক, যারা 12টা বাজেছে তারা তো এখনো কাছে আছে, যেটুকু বাকি আছে ওইটুকু 12টা বাজানোর জন্যই পাশে আছে। আপনি মনে করেন বেসিক ব্যাংকের বাচ্চুকে যদি আপনি পরিত্যাগ না করতে পারেন আর আপনি চলে আসলেন ভালো অবস্থায়, বাচ্চু তো তখন সাচ্চু বাচ্চু আরো ডাবল বেগে বেসিক ব্যাংকের মতো আর 10টা খাইয়া ফেলবে। তার মানে কি, যে কাছের লোক কে কি করেছে এটা একটা হিসাব নিকাশ করে কোন একটা পদ্ধতিতে তাদেরকে একটু দূরে সরাতে হবে, তাছাড়া আপনি তো সার্ভাইভ করতে পারবেন না। এখন মানুষ হিসেবে সার্ভাইভ করার যদি ব্যাপার থাকে তাহলে অনেক সহজ, আর লেগেসি ক্যারি অন করা। আচ্ছা ধরেন বঙ্গবন্ধু তো পদ্মা সেতু বানায় নাই, বঙ্গবন্ধু মেট্রো রেল তো বানায় নাই, কিন্তু কার নাম বাংলাদেশের ইতিহাসে বেশি দিন টিকে থাকবে বলেন তো? আমি কিছু বলবো না, আপনি বলেন কার নাম। আপনি কেন বলবেন না? আপনি বিবেকবান মানুষ না? আপনি ইংল্যান্ডে আছেন, অলিভার ক্রমওয়েল কি লন্ডন ব্রিজ বানাইছে? অলিভার ক্রমওয়েল কি বাকিংহাম প্যালেস বানাইছে? কিন্তু ইংল্যান্ডের গণতন্ত্র যতদিন থাকবে ততদিন অলিভার ক্রমওয়েলের নাম থাকবে, বা উইনস্টন চার্চিলের নাম আছে খুব ভালো। উইনস্টন চার্চিল কোন ভবনটা বানাইছে? এবং দেখেন সে কিন্তু ইলেকশন হাইরা বিদায় নিছে, কিন্তু উইনস্টন চার্চিলের নামের উপরে ছাপানো ব্রিটিশ রাজনীতিবিদের কোনো নাম নাই, বিকজ হি ওয়াজ চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যান, হুভার ড্যাম, লাস ভেগাস, কত কিছু আমরা দেখি না। আব্রাহাম লিঙ্কন একটাও বানাইছে কিন্তু নাম থেকে যাবে। জর্জ ওয়াশিংটন কিছু বানাইছে কিন্তু নাম থেকে যাবে। কেন? বিকজ তার একটা লেগেসি রেখে গেছে, সুশাসন, গণতন্ত্র, মানবিকতার চ্যাম্পিয়নশিপ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইট পাথরে আপনার নাম জড়িয়ে রাখতে চান নাকি মানুষের হৃদয়ে আপনি নাম জড়িয়ে রাখতে চান?
এই যে আমার ওবায়দুল কাদের চাচা একটা বক্তৃতায় বলেছিলেন যে কাগজে লেখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম কয়ে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে সে যাবে, নাম রয়ে যাবে। তাই না? তা আমি তো একই কথাই বলতেছি যে আপনি কি পাথরে লেখাইবেন না কাগজে লেখাইবেন না মানুষের হৃদয়ে লেখাইবেন? সো all I'm trying to say যে টুডে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, ডিসেম্বরে আসবেন না, তারেক জিয়া প্রধানমন্ত্রী হিসেবে আছেন, থাকবেন থাকবেন না, এগুলার থেকে অনেক বড় ইস্যু তৈরি হয়ে গেছে, যেটা আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে পরিবেশ তৈরি করছি না রিকনসিলিয়েশনের। হঠাৎ করে একদিন দেখব যে দেশটা একেবারে একটা অনিবার্য যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখব যে থানায় পুলিশ নাই, থানায় কুকুর বিড়াল কাক চড়ুই পাখির আবাস তৈরি হয়েছে। সেনাবাহিনীর ব্যারাকে সেনাবাহিনী নাই, রাস্তায় রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরছে। একটা একটা সোমালিয়ার মতো একটা ওয়ার্ল্ড লর্ডদের দেশ হয়ে গেল। ডু উই ওয়ান্ট দ্যাট? উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আনফরচুনেটলি না, সেক্ষেত্রে আপনি যেহেতু এটা বলতেছেনই যে আসলে দেশটাতে এরকম হচ্ছে, একটা মানুষের কাছে তো সবচেয়ে প্রিয় তার নিজের জীবন। মনে করেন যে শেখ হাসিনা আসলো, মানে তিনি প্ল্যান করবেন যে তিনি আসবেন, আত্মসমর্পণ করবেন, বিচারে যা হবে হবে, কিন্তু তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আসলে বাংলাদেশের সেই সিচুয়েশনটা আছে কিনা যে তিনি আসবেন এবং সরকার তাকে নিরাপত্তা দিতে সমর্থ, এটা কি আপনার মনে হয় কিনা এই সিচুয়েশনে? হ্যাঁ, সরকার চাইলে অবশ্যই নিরাপত্তা দিতে পারবে, কেন পারবে না? এটা সরকারের দায়িত্ব। ইউনূস সাহেব একটা 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 কিট, একটা অসম্ভব নিম্নমানের মানুষ। না, সরকার দায়িত্ব, বাট সরকার সমর্থ হবে কিনা দায়িত্ব তো এটা আমরা জানি। দাঁড়ান, ইউনূস সাহেব একটা নিম্নমানের মানুষ। ইউনূস সাহেবকে মামলা দেওয়া হয়েছিল, লিফট বাদ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে উপরে নামানো হয়েছে, এগুলো সবকিছু করা হয়েছে, কিন্তু ইউনূস সাহেবকে একটা গালিও দেওয়া হয় নাই, কোনো একটা কিল ঘুষিয়ে দেওয়া হয় নাই। ইউনূস সাহেবের সময় আওয়ামী লীগের একজন নেতা হোক, কর্মী হোক, সাধারণ মানুষ হোক, আদালতে গেছে, মাইর খাইছে, আক্রমণের শিকার হয়েছে। একজন আইনজীবী যে আমাকে আমার পক্ষ অবলম্বন করবে, আমার যেটা আমার সাংবিধানিক অধিকার, যে আমার আত্মপক্ষ সমর্থনের, সে আইনজীবীকে পর্যন্ত ছাড়ে নেই। আমি বিশ্বাস করতে চাই না যে ওই একই পরিস্থিতি এই সরকার হতে দেবে। সুতরাং অবশ্যই এই সরকারের সক্ষমতা আছে, যেটা বঙ্গবন্ধু কন্যা বলেছেন, যে তাকে নিরাপত্তা, ওনার নামে মামলা থাকুক আর না থাকুক, উনি তো বঙ্গবন্ধুর কন্যা, ওনাকে তো নিরাপত্তা দিতে হবে এবং দিবে, আমি বিশ্বাস করতে চাই। আমি মনে করতে চাই যে 17 বছরে তারেক জিয়া সাহেব কিছু কিছু জিনিস হয়তোবা অনুধাবন করেছেন, যেটা আমরা হয়তোবা করতে পারিনি। আমি আপনার অনুষ্ঠানে এসে অনেকবার বলছি আমরা কতগুলো বড় বড় ভুল করছি। কোনোভাবে বেগম খালেদা জিয়ার বাড়ি এইসব জিনিস নিয়ে আমাদের হাতাহাতি করা ঠিক হয়নি, এটা আমরা ভুল করেছি, এখনো বলছি। আমি আমার মা তুল্য জননেত্রী শেখ হাসিনার সামনেও বলতে পারবো ইনশাআল্লাহ, যদি কোনো সুযোগ আসে, আমরা ভুল করেছি। এবং আমি আশা করি এই একই রকম ভুল উনি করবেন না। আমি আশা করি আপনাকে আমি বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি। বিকজ আপনি চাইলে কোনো মানুষকে বিনাশ করতে পারবেন না। আমরা খালেদা জিয়াকে বিনাশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পরে তার জানাজাই বলে দেয় যে কতটুকু আমরা সফল হয়েছি। আবার জামাতকেও বিনাশ করতে চেষ্টা করেছিলাম, আমরা ব্যর্থ হয়েছিলাম টোটালি। আর জামাতের ব্যাপারে আমার যে ন্যারেটিভ সেটা আরেকদিন বলবো, কারণ অত লম্বা প্রোগ্রাম আপনি করতে পারবেন না, এটা অনেক লম্বা একটা আলাপ আছে। এখানে বঙ্গবন্ধু আসলে উনি যে দেখতে পারতো না সামনে, মানে উনি তো ভিশনারি লিডার ছিলেন, এমনি এমনি না, বুঝলেন? এবং বঙ্গবন্ধুর ভাষণগুলো 72 সাল থেকে 75 সাল পর্যন্ত সব ভাষণ আছে, আপনি যদি পড়ে দেখেন আপনি দেখবেন যে এই মানুষটা আসলে এমনি এমনি তো বঙ্গবন্ধু হয় নাই। ধরেন তার কলিজার ভিতরে যে ভালোবাসা, তার কলিজার ভিতরে যে উদারতা, ওই ভালোবাসা ওই উদারতা কি শুধু আওয়ামী লীগের লোকজনের জন্যই ছিল? বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জন্য তার ভালোবাসা ছিল, কারণ সে এই দেশের মানুষকে এত নিবিড় ভাবে বুঝতো। আর যদি না বুঝতো, কোনোদিন এই দ্বিধা বিভক্ত, এই বিভ্রান্ত জাতিরে স্বাধীন করার মতো সক্ষমতা আমার হতো না। কিন্তু আনফরচুনেটলি হাতের কাছে বই আছে, হাতের কাছে উদাহরণ আছে, হাতের কাছে দলিল আছে, কিন্তু আমরা তো মূল্য বুঝি না, অনুসরণ করি না। আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আহা বই দিচ্ছি, উপহার দিচ্ছি, পুরস্কার দিচ্ছি, হ্যাঁ, কারাগারের রোজ নামটা, কিন্তু কি লেখছে, কি বলতে চাইছে ওইটা বুঝতে চাচ্ছি না। এই জন্য আজকে এই দেশের এই পরিণতি, এই জায়গা। আমরা
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড আওয়ামী লীগের একজন কর্মী তিনি লিখেছেন, রাশেক ভাইকে একটি প্রশ্ন করতে চাই। ধরে নেই শেখ হাসিনা দেশে ফিরলেন, প্রচুর নেতাকর্মী গোপন অবস্থান থেকে বের হলো, এই অবস্থায় আওয়ামী লীগ এখন দুর্বলতম অবস্থানে আছে, কোনো সন্দেহ নাই। এখন যদি শেখ হাসিনা ফেরার পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বের হয়ে বিএনপি, এনসিপি বা জামাতের হাতে গণপিটুনিতে মারা যায়, সেক্ষেত্রে তাদের সন্তান হারা বা স্বামী হারা, স্ত্রী পিতৃহীন হারা সন্তানদের দায়ভার কে নিবে? আওয়ামী লীগের অনেক নেতার সন্তানরাই তো মানে নিরাপদে বিদেশে আছে, আওয়ামী লীগের বড় বড় নেতাদের সন্তানরা। এখন এই সেক্ষেত্রে এই গরিবের সন্তানরা কেন মারা পড়বে? এতে দায়ভার কে নেবে? আমার আয়ারল্যান্ড আওয়ামী লীগের ভাই, জি, ওনার নাম গালিব হক, তিনি আপনার একজন ভক্ত। গালিব হক ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরে শুধু আওয়ামী লীগ নয়, সকলে আছে। এভাবে বলতে চাই, আমরা সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, অথচ রাত হয়ে গেলে ওই সাম্রাজ্যবাদী শক্তির যারা প্রতিনিধি তাদের বাড়িতে গিয়ে লাল পানি খেতে ভালোবাসি। শুধু তাই না, ওই সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের যারা প্রতিনিধি তারা যদি বলাৎকারও আমাদেরকে করতে চায়, আমাদের নিজস্ব ক্ষীণ রাজনৈতিক স্বার্থে বলাৎকারও আমরা করতে দিতে, আবার তাদের স্বাধীনতা দিবস সংসদের দক্ষিণ প্লাজায় করি। একটু প্লিজ একটু শেষ করতে দেন, নাহলে খেয়েটা চলে দেবো। এটা তো একটা কাব্যিক জায়গা আসছিল। আচ্ছা, কিন্তু বাংলাদেশের ঘরের ভিতরে যে সামন্তবাদিতা, অর্থাৎ যে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছিল, তার থেকে আজও আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি নাই। তার মানে আপনার বাড়ির যে কাজের লোক, তাকে আপনি চাকর বলবেন, তাকে আপনি হারামজাদা গালি দিবেন, সে আপনার সাথে এক টেবিলে খাবে না, তাকে ফ্লোরে বসে খেতে হবে, আপনি টেবিলে বসে খাবেন। আপনি যা খাবেন তা আপনি তাকে খেতে দিবেন না, আপনার ঝুটাটা তাকে খেতে দিবেন। আপনি সুন্দর একটা বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় ঘুমাবেন, তাকে আপনি একটা ন্যূনতম চৌকিও হয়তোবা দেবেন না। তাকে হয়তোবা আপনি একটা ফিক্সড ওয়ার্ক আওয়ার বা ওভারটাইম বা ঈদের ছুটি ওগুলো হয়তোবা ঠিক মতো দিবেন না। মনে আপনি সামন্তবাদী, কিন্তু আপনি আশা করছেন যে আপনার বিপদ হলে আরেকজন এগিয়ে আসবে। সামন্তবাদী মানুষেরা এবং সাম্রাজ্যবাদের প্রেমিকরা কোনোদিন কারো বিপদে আসলে সত্যিকার ভাবে এগিয়ে আসে না। আপনি উত্তরটা লিখে নেন। এটা আওয়ামী লীগ, বিএনপি কোন রাজনৈতিক দলের ব্যাপার না। আপনার প্রাণ গেলে শেষ পর্যন্ত আপনারটা আপনাকেই বুঝতে হবে। লোক দেখানো কিছু টাকা পয়সা হয়তো বা দিতে পারে, কিন্তু আপনি মরে গেছেন একটা দেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। আপনার ছেলে মেয়ে পিএইচডি করে কোনো বড় বিজ্ঞানী হবে, সেই চাকরিটা দেবে না, দেবে একটা পিয়নের চাকরি। মনে রাখবেন, এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। এই উত্তর কোন রাজনৈতিক দলে সীমাবদ্ধ নয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের যে কথা আপনি বললেন, আমি আপনাকে খুব একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই মিশন সাহেব। এই যুক্তরাজ্যকে ১৭৭৬ খ্রিস্টাব্দে, আজকে ২৫০ বছর আগে, জর্জ ওয়াশিংটন এবং অন্যান্য ফাউন্ডিং ফাদারদের নেতৃত্বে তখনকার কলোনিয়াল ব্রিটিশ এম্পায়ারের যে আর্মি, অর্থাৎ ব্রিটিশ রাজার যে আর্মি, তাকে পরাজিত করেই তারা স্বাধীন হয়েছিল। এবং ব্রিটেনের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে কিং চার্লস এবং তার বাড়ি হচ্ছে বাকিংহাম প্যালেস। এই ৪ জুলাই ২০২৬-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ৮ ঘন্টার জন্য বাকিংহাম প্যালেসের পাহারার দায়িত্বে ছিলেন, এবং তারা বাকিংহাম প্যালেসের ভিতরে ঢুকে সেখানে তারা মহড়া দেখিয়েছে, ব্যান্ড বাজিয়েছে, প্যারেড করেছে। তার মানে কি? তার মানে যেই দেশ তাদের কাছে পরাজিত হয়েছে, সেই দেশই তাদেরকে দাওয়াত দিয়ে বলতেছে, আসো এখানে তোমার ২৫০ বছরের স্বাধীনতা উদযাপন করো। আপনি জানবেন যে ফ্রান্সের ভার্সাই প্যালেসে ২৫০ বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপিত হয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন নাগরিক লুই আইকানের ডিজাইন করা ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদের সামনে একটু ব্যান্ড বাজাইছে, এটাকে এত খারাপ ভাবে দেখেন না। কিন্তু অনেকে তো সমালোচনা করতেছেন যে করতেছে, যারা করতেছে ওরা না বুঝা করতেছে, এবং যারা করতেছে ওরা হচ্ছে ওই পার্টি যারা রাত্রেবেলা গিয়া ওই মার্কিনীদের সাথে মদ খাইতে ভালোবাসে, কিন্তু দেখায় যে আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এসব মিঠা মিঠা কথায় বিভ্রান্ত হবেন না। আমি যত দিন যাচ্ছে তত অন্ধকারটাকে দেখতে পাচ্ছি, তত কালোটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদকে মোকাবেলা করার একটাই শক্তি, সেটা হচ্ছে নিজেকে শিক্ষিত এবং জ্ঞানী করা। নিজেকে শিক্ষিত এবং জ্ঞানী হিসাবে উপস্থাপন করতে পারলেই সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদে যারা বিশ্বাসী তাদের আপনি বন্ধু হবেন, তাদের কাছে আপনি প্রাসঙ্গিক হবেন। আর যদি তা না পারেন, তাহলে তারা চিরকাল আপনাকে দিয়ে দর্জির মতো কাপড় সিলাইয়া নিবে। অর্থাৎ আপনি শুধু রেডিমেড গার্মেন্টস বানাইবেন আর ওখানে পাঠাইবেন, এর থেকে বড় কোনো কাজ আপনাকে দিয়ে করানো হবে না। কিন্তু লেখাপড়ার দায়িত্ব আমেরিকাও নিবে না, ইংল্যান্ডও নিবে না, ভারতও নিবে না, পাকিস্তানও নিবে না।
আমার দেশের রাজনীতিবিদকে শপথ নিতে হবে। ওই শপথ নিলাম চোখের বদলে চোখ, ওই শপথ না। আমার দেশের রাজনীতিবিদকে শপথ নিতে হবে যে আমি আমার এই দেশের মানুষকে সঠিক শিক্ষায় শিক্ষিত করব। আমার দেশের ছেলে মেয়ে কলম দিয়ে খাতায় ফোঁটা দিবে আর জিপিএ 5 পাবে, নো। আমার ছেলে মেয়ে, আমার দেশের ছেলে মেয়ে একজন সামুরাইয়ের যে তলোয়ার, সে তলোয়ারের মতো তীক্ষ্ণ জ্ঞান মেধা সম্পন্ন হবে। জি, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, তারপর আমরা শেষ করে ফেলবো। সেটা হচ্ছে যে 23শে জুন একটা হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, একটা না কয়েকটা, তিনটা, তুরাগ নদীতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা মিছিল করতে চেয়েছিল, মানে নৌকা থেকে তারা নামছে, নামার পরে আমি যতটুকু জেনেছি, আমার জানায় ভুল থাকতে পারে, যে পুলিশ ধাওয়া করেছে। ধাওয়া করার পর অনেক অনেক আওয়ামী লীগ নেতা কর্মী তারা গিয়ে নৌকায় উঠেছে। নৌকায় উঠার পরে পুলিশ নৌকাটাকেও সিজ করেছে। তারপর বাঁচার জন্য প্রচুর লোকজন পানিতে লাফ দিয়েছে। তারপর কি হয়েছে পুলিশ জানে না। তারপর সেখান থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ভিতরে 2 জনের ফেসবুক এটা দেখা গিয়েছে তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তো মোট 3 জন। এখন এক্ষেত্রে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? পুলিশ বলতেছে যে এটা নিষিদ্ধ সংগঠন, এদেরকে গ্রেপ্তার করার জন্য উপর থেকে চাপ আছে, আমরা জানতাম না তারা লাভ দিয়ে পড়েছে। বাট আপনি কি ওই মানে পুলিশকে দেখে নৌকায় দৌড় দিয়ে গিয়ে উঠলো, তারপর নৌকাটাকে আটক করা, এটা অমানবিক কিনা, বা মূল বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই তুরাগ এবং আওয়ামী লীগ আপনারা জানেন যে ব্যাপক প্রচারণা চালিয়েছে, যে তুরাগ নদী রক্তে লাল, এরকম অনেক চালিয়েছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা নদী তুরাগে রূপান্তরিত হয়েছে। কত নাম বলবেন, কত ঘটনা বলবেন, শুরু আছে তার শেষ নাই। আগামী দিনেও শেষ হবে কিনা আমরা এখনো জানি না। তুরাগে পড়েছে, ডুবে গেছে, মারা গেছে। আপনি জানেন, আজকে আলাপ করছেন, আরো কত আমার ছাত্রলীগের ভাই বোন আমাদের অগোচরে কোন জঙ্গলে বা কোথাও মৃত্যুবরণ করেছে, আমরা জানি না, হয়তো পরে জানতে পেরেছি। এই অবিচার, এই মবক্রেসি এবং এই আইনের অভাব বাংলাদেশে কোনোদিনও ছিল না। তবে এই জায়গায় আমরা আওয়ামী লীগের আমলও ছিল না বলছি, তবে আপনি তো শেষ করতে দেন না কথা। তবে এই জায়গায় আমরা একদিনে পৌঁছাই নাই, আমি এটুকুই বলতে চাচ্ছিলাম। আমরা একদিনে পৌঁছাই নাই, আমাদের সকলেরই এখানে দায়ভার আছে। তবে এটাও আপনাকে বলি, বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঘটনা জীবনে কোনোদিন হয় নাই। আপনি ভাবতে পারেন যে খুব বীর বাহাদুরি কাজ আপনি করছেন, কিন্তু আপনি জানেন না যে আপনি একটা প্রজন্মকে অসুস্থ বানিয়ে ফেলছেন। এবং এই ছেলে মেয়ে যখন পরীক্ষা দিতে পারবে না, সে যখন হতাশাগ্রস্ত হবে, সামাজিক পরিচয়ের জায়গায় সে গ্লানির শিকার হবে, সে আপনার জন্য এত বড় বিপজ্জনক শক্তি হয়ে যাবে যে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে সীমাবদ্ধ থাকবেন, আপনি দেশই আর চালাতে পারবেন না। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, ওনাকে বলতে চাই যে আপনি প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের জন্য হয়েছেন। আপনি এমন কোন প্রজন্ম তৈরি হতে দিবেন না যাদের হতাশা এবং গ্লানি বাংলাদেশের ভবিষ্যতের জন্য দলমত নির্বিশেষে একটা ঝুঁকি, একটা হুমকির সম্মুখীন করবে। জনাব এহসানুল হক মিলন, আপনি শিক্ষামন্ত্রী, আপনি নকলের বিরুদ্ধে কাজ করতে চান, আমি এটাকে সমর্থন করি। আপনাকে নিয়ে মানুষ ট্রল করে, আমি ট্রল করি না। আল্লাহর দুনিয়ায় সবাই একরকম ভাবে কথা বলেন, আপনি কথাটা সঠিক বললেন কিনা সেটাই আমার জন্য বিবেচ্য। আসলেই নকল করা চলবে না, লেখাপড়া ঠিক মতো করতে হবে। আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি নিজে ছাত্র রাজনীতি করছেন, আমার ছাত্রলীগের ভাই আওয়ামী লীগ করে বলে, আওয়ামী লীগকে সমর্থন করে বলে, বা শেখ হাসিনাকে সমর্থন করে বলে, এই সমর্থনের জন্য একজন ছাত্রের ছাত্রত্ব কেড়ে নিবেন, তারে পরীক্ষা দিতে দিবেন না। প্লিজ এই বিপর্যয় জাতির জন্য ডেকে আনবেন না। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব রাশেক রহমান। এতক্ষণ যে আলোচনা করলেন, আশা করি দর্শক তার মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন। এবং শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে ফিরবেন। তবে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, সেটা এটা আমরা সময় হলে দেখতে পাবো। এবং শুধু তাই না, আরো অনেক বিষয়ের উপর, পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্ভর করতেছে বলে রাশেক রহমানের মন্তব্যে আমরা জানলাম।